আজকের ক্লাসে আমরা কম্পিউটার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কম্পিউটার শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার এবং প্রতিটি কম্পিউটারের সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটারের প্রতিটি পরীক্ষাতেই প্রায় এই সাবজেক্টটি নিয়ে প্রশ্ন হয় এবং ক্লাস 11 এবং 12-এর সিলেবাসে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকের ক্লাসটি আমরা খুব ভালোভাবে আলোচনা করব। প্রথমে বলে রাখি, কম্পিউটারের শ্রেণীবিভাগ দুইভাবে করা যায়। প্রথমে আসছি বাই টাইপ বা ধরন হিসাবে, বাই সাইজ বা কম্পিউটারের আকার হিসাবে, বাই পারপাস অর্থাৎ কম্পিউটারের ব্যবহার হিসাবে। কম্পিউটারের ধরন হিসাবে 3 ভাগে ভাগ করা যায়। 1 অ্যানালগ কম্পিউটার, 2 হাইব্রিড কম্পিউটার, 3 ডিজিটাল কম্পিউটার। এবং সাইজ বা আকার অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়। 1 মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এবং সুপার কম্পিউটার। এবং কাজের পারপাস অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়। 1 জেনারেল পারপাস, 2 স্পেশাল পারপাস। কিন্তু যদি কম্পিউটারের শ্রেণীবিভাগকে অ্যাকচুয়াল হিসাবে শ্রেণীবিভাগ করা হয়, সেক্ষেত্রে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা যায়। 1 অ্যানালগ কম্পিউটার, 2 হাইব্রিড কম্পিউটার এবং 3 ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1 মেন ফ্রেম কম্পিউটার, 2 মিনি কম্পিউটার, 3 মাইক্রো কম্পিউটার, 4 সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1 সুপার মাইক্রো, 2 ডেস্কটপ, 3 ল্যাপটপ, 4 পাম টপ। এর মধ্যে আবার ল্যাপটপের 2টি ভাগ আছে, 1 নোটবুক, 2 পিডিএ। এবার আমরা প্রতিটি কম্পিউটারের সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি অ্যানালগ কম্পিউটার। যে সকল কম্পিউটার একটি মাত্র ইনপুট ও আউটপুট নিয়ে কাজ করে, সেই সকল কম্পিউটারকেই কিন্তু অ্যানালগ কম্পিউটার বলে। এই কম্পিউটার এমন এক ধরনের কম্পিউটার যা সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ, চাপ, তাপ ব্যবহার করে থাকে, যেমন ওয়াট মিটার, স্পিডোমিটার ইত্যাদি। অর্থাৎ আমরা সাধারণত বাইকে বা গাড়িতে যে কাঁটাটি দেখতে পাই, সেটি স্পিডোমিটার। এটি এক ধরনের অ্যানালগ কম্পিউটারের মধ্যেই পড়ে। এবার আমরা অ্যানালগ কম্পিউটারের সুবিধাগুলি জেনে নেব। প্রথমত, এই কম্পিউটারের সঞ্চয় ক্ষমতা অনেক উচ্চ প্রকৃতির এবং এই কম্পিউটার দামে অনেক সস্তা। এই কম্পিউটার শুধুমাত্র মাপতে পারে। এবার আমরা অ্যানালগ কম্পিউটারের অসুবিধাগুলি জেনে নেব। প্রথমত, এই কম্পিউটার শুধুমাত্র একটি কাজের জন্যই ব্যবহার করা হয়, অর্থাৎ মাল্টিপারপাস কাজে এই কম্পিউটার ব্যবহার করা যায় না। এবং এই কম্পিউটারের ফলাফল প্রকাশের সূক্ষ্মতা অনেক কম, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে সবসময় 100% অ্যাকুরেন্সিতে রেজাল্ট পাই না। এরপর আসছি ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হলো বর্তমানে সবথেকে ফেমাস কম্পিউটার। এই কম্পিউটার কোনো তথ্যকে গাণিতিক বা যুক্তির মাধ্যমে গণনা করে থাকে। ডিজিটাল কম্পিউটার কেবলমাত্র বাইনারি নাম্বার সিস্টেম অর্থাৎ 0 এবং 1 এর সাহায্যে গণনা করে থাকে, যেমন ক্যালকুলেটর, মোবাইল প্রভৃতি। এই কম্পিউটারের সুবিধাগুলি হলো, এই কম্পিউটারগুলি একাধিক কাজের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এই কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই কম্পিউটারের ফলাফল প্রকাশের সূক্ষ্মতা অনেক বেশি, অর্থাৎ প্রায় 100% অ্যাকুরেন্সিতেই রেজাল্ট শো করে। অ্যানালগ কম্পিউটার যেমন মাপতে পারে, সেরকমই ডিজিটাল কম্পিউটার গুনতেও পারে। এই কম্পিউটারের অসুবিধাগুলি হলো, এই কম্পিউটারের সঞ্চয় ক্ষমতা বা স্টোরেজ ক্যাপাসিটি নিম্ন প্রকৃতির এবং এই কম্পিউটারের দাম অনেক বেশি। এরপর আসছি হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মিশ্রিত রূপ, অর্থাৎ অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার মিশেই কিন্তু হাইব্রিড কম্পিউটার তৈরি হয়েছে। এই কম্পিউটার অ্যানালগ তথ্য ইনপুট করে এবং ডিজিটাল তথ্য আউটপুট হিসাবে আমাদের রেজাল্ট শো করে, যেমন ইসিজি মেশিন। ইসিজি মেশিনে সবসময় দেখবেন অ্যানালগ সিস্টেম ইউজ করে তথ্যগুলিকে ইনপুট হিসাবে নেওয়া হয় এবং সেটা ডিজিটালি প্রকাশ করা হয়। এই কম্পিউটারের সুবিধাগুলি হলো, এই কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে কাজ করে এবং এই কম্পিউটারে ফলাফল প্রকাশের সূক্ষ্মতা অনেক বেশি। হাইব্রিড কম্পিউটারগুলো রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে এবং ফলাফল প্রকাশ করে।
অর্থাৎ যেই সময় ডেটাগুলি কম্পিউটারে প্রদান করা হয় তৎক্ষণাৎ সেই ডেটাগুলির রেজাল্ট শো করা হয়। এবং এই কম্পিউটারগুলির অসুবিধাগুলি হলো এই কম্পিউটার ব্যবহার করার জন্য অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। এই কম্পিউটারগুলি অ্যানালগ কম্পিউটারের থেকে অনেক বেশি জটিল, আর এই কম্পিউটারের দাম অনেক বেশি। ডিজিটাল কম্পিউটারকে যে 4টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে অন্যতম হলো মেইনফ্রেম কম্পিউটার। এবার আমরা মেইনফ্রেম কম্পিউটার নিয়ে আলোচনা করব। এই কম্পিউটারগুলি আকারে অনেক বড় এবং প্রচুর ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এই কম্পিউটারগুলিতে অনেক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে। যেমন টিকিট বুকিং সিস্টেমে এই কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারের সুবিধাগুলি হলো একটি মেইনফ্রেম কম্পিউটার দিয়ে কয়েকশো ছোট ছোট সার্ভার কন্ট্রোল করা যায় এবং এই মেশিনগুলি ত্রুটি সহনশীল এবং ব্যর্থতা ছাড়াই ক্রমাগত চালানোর জন্য ডিজাইন করা হয়। একটি মেইনফ্রেম কম্পিউটার হাই সিকিউরিটি সম্পন্ন হয়ে থাকে। মেইনফ্রেম কম্পিউটারের অসুবিধাগুলি হলো এই কম্পিউটারগুলি ব্যবহার করার জন্য অনেক বিদ্যুতের প্রয়োজন হয়। একটি মেইনফ্রেম কম্পিউটারগুলি পরিচালনার জন্য দক্ষতার প্রয়োজন হয়। এই কম্পিউটারগুলির দামও অনেক বেশি। এবার আসছি মিনি কম্পিউটার। এই কম্পিউটারের কার্যক্ষমতা মেইনফ্রেম কম্পিউটারের থেকে অনেকটাই কম। এই কম্পিউটারে একাধিক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে। যেমন এই কম্পিউটার রিসার্চ করার জন্য ব্যবহার করা হয়। এই কম্পিউটারের সুবিধাগুলি হলো মিনি কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। এই কম্পিউটারগুলি ছোট হওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই বহন করা যায়। এই কম্পিউটারগুলি ব্যবহার করার জন্য বিদ্যুৎ শক্তি অনেকটাই কম প্রয়োজন হয়। এই কম্পিউটারের যে সকল অসুবিধাগুলি আছে সেগুলি হলো এই কম্পিউটারগুলির কিবোর্ড অনেক ছোট হওয়ার জন্য ব্যবহার করতে একটু অসুবিধা হয়। এই কম্পিউটারগুলি সঞ্চয় ক্ষমতা খুব বেশি হয় না। এই কম্পিউটারগুলিতে সিডি ডিভিডি না থাকার জন্য একটু অসুবিধা হয়। এরপর আসছি মাইক্রো কম্পিউটার। সাধারণত বিভিন্ন অফিস, স্কুল, কলেজ ও বাড়িতে আমরা যে কম্পিউটারগুলি ইউজ করি সেগুলি মাইক্রো কম্পিউটার। এগুলি একটি বিশেষ প্রধান মাইক্রোপ্রসেসরের অধীনে সমস্ত কাজ করে থাকে। এই কম্পিউটারের উদাহরণ হলো ল্যাপটপ, ডেস্কটপ। এই কম্পিউটারের সুবিধাগুলি হলো এই কম্পিউটারগুলি মেইনফ্রেম ও সুপার কম্পিউটারের তুলনায় অনেক ছোট। এই কম্পিউটারগুলি বহুমুখী কাজের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ মাল্টিটাস্কিং। এই কম্পিউটারগুলিতে বিদ্যুৎ শক্তি অনেক কম খরচ হয়। এই কম্পিউটারগুলির অসুবিধাগুলি হলো এই কম্পিউটার মেইনফ্রেম এবং সুপার কম্পিউটারের তুলনায় কম শক্তিশালী এবং এর সঞ্চয় ক্ষমতা খুব বেশি হয় না। এরপর আসছি সুপার কম্পিউটার। ব্যবহারের চাহিদা অনুযায়ী এই কম্পিউটারকে তৈরি করা হয়েছে, অর্থাৎ কোন কাজে কম্পিউটার ব্যবহার করা হবে সেই কাজের চাহিদা পূরণের জন্যই এই কম্পিউটার উপযোগী। এই কম্পিউটার সবথেকে উচ্চ গতিতে কাজ সম্পন্ন করতে সক্ষম, আকারে অনেক বড় হয় এবং অনেক কাজ একসাথে করতে সক্ষম। যেমন ওয়েদার ফরকাস্টিং, স্পেসশিপ, স্যাটেলাইট লঞ্চিং ইত্যাদি কাজের জন্য এই কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারের সুবিধাগুলি হলো এই কম্পিউটার সবথেকে সুপারফাস্ট কাজ করে। এই কম্পিউটারগুলিতে মাল্টিপল ইউজার কাজ করে, যে কোনো ধরনের পাসওয়ার্ড ডিক্রিপ্ট করতে পারে। এই কম্পিউটারের অসুবিধাগুলি হলো এই কম্পিউটারগুলি ব্যবহার করার জন্য অনেক বিদ্যুতের প্রয়োজন হয় এবং এই কম্পিউটারের দাম অনেক বেশি। মাইক্রো কম্পিউটারে যে 4টি ভাগ আছে তার মধ্যে একটি হলো সুপার মাইক্রো কম্পিউটার। সুপার মাইক্রো কম্পিউটার হচ্ছে সবথেকে শক্তিশালী মাইক্রো কম্পিউটার। এর অন্য একটি নাম হলো ওয়ার্কস্টেশন। এই কম্পিউটারের ক্ষমতা যে কোনো মিনি কম্পিউটারের কাছাকাছি হওয়ায় এই কম্পিউটারগুলি মেইনফ্রেম কম্পিউটারের স্থান দখল করে নিচ্ছে। 2 নম্বর হলো ডেস্কটপ কম্পিউটার। এই কম্পিউটার ডেস্ক বা টেবিলের ওপর রেখে ব্যবহার করা হয় বলে একে ডেস্কটপ কম্পিউটার বলে। 3 নম্বর ল্যাপটপ। ডেস্কটপের থেকে ছোট কম্পিউটারগুলি সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। এটি কোলের ওপর রেখে ব্যবহার করা হয় বলে একে ল্যাপটপ বলে। এই ল্যাপটপকে আবার দুভাগে ভাগ করা যায়, 1 নোটবুক, 2 পিডিএ। 4 নম্বর হচ্ছে পামটপ। পামটপ হাতের আকারের ছোট ছোট কম্পিউটার। এতে খুব ছোট কিবোর্ড থাকে এবং স্ক্রিনেই ইনপুট ও আউটপুট দুটোই পাওয়া যায়। এই ছিল আজকে কম্পিউটারের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং অনেক কিছুই শিখতে পেরেছেন। আজকের প্রশ্নগুলি হলো একটি হাইব্রিড কম্পিউটারের উদাহরণ দিন। সাইজ বা আকারের ভিত্তিতে কম্পিউটারকে কী কী ভাগে ভাগ করা যায়। মেইনফ্রেম কম্পিউটারের সুবিধা কী
ওয়েদার ফরকাস্টের জন্য কোন কম্পিউটার ব্যবহার করা হয়? একটি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ দিন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।